I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. May peace, mercy, and blessings of Almighty Allah subhanahu wa ta'ala on behalf of you. Today, we would like to discuss mind mapping. Please come. আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন, মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিংটা কী জিনিস, আজকে আমি রিসার্চের আলোকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আপনি কোনো একটা বিষয় মাথায় নিতে চান, এই মাথায় এটাকে ফোকাস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? মাইন্ড ম্যাপিংটা করতে হবে। মাইন্ড ম্যাপিংটা এমনিতে কিন্তু হবে না, মাইন্ডে কিছু খাবার দিতে হবে। দেহের যেমন কিছু খাবার আছে, দেহের সুস্থতার জন্য মাইন্ডেরও, ব্রেইনেরও কিছু খাবার আছে ব্রেইনের সুস্থ রাখার জন্য। তো ব্রেইনকে সুস্থ রাখার জন্য, ব্রেইনকে ফোকাস রাখার জন্য আমরা যে আর্টিকেলটা পড়ব, এই আর্টিকেলটা একটা ছকে ফেলব। এই ছকটা কি? ধরুন আমরা এই ছকটাতে একটা যে রিসার্চটা করতে চাই বা যে থিসিসটা করতে চাই, সেই আর্টিকেলটার নাম লিখব প্রথমে। আর্টিকেলটার নাম লেখার পরে এই আর্টিকেলটা কে লিখেছেন, অথরকে, অথরের নামটা লিখব আমরা। অথরের নামটা লেখার পরে আমরা এই আর্টিকেলটা কোন জার্নালে পাবলিশড হয়েছে, কোন জার্নালে পাবলিশড হয়েছে সেটা লিখব। ইন্টারন্যাশনাল জার্নালগুলি কিন্তু আমরা জানি সব কিছুরই টপ 10 আছে, টপ 15 আছে, টপ 500 আছে, টপ 1000 আছে। সারা পৃথিবীতেই এই রকম ক্যাটাগরি আছে। কিন্তু সব জার্নালে কিন্তু মানে যে লেখা পাবলিশ হলে যে এটা ভালো তা না। কিন্তু পত্রিকাগুলি তো দেখবেন, কোনো একটা লেখা যখন প্রকাশ হয়, পাড়ার একটা পত্রিকায় প্রকাশ হয় এক জিনিস, দেয়ালিকায় প্রকাশ হয় এক জিনিস, আর ন্যাশনাল পত্রিকায় একটা প্রকাশ হয় এক জিনিস। ন্যাশনাল পত্রিকাগুলোর মধ্যেও আবার ডেইলি স্টারে প্রকাশ হয় এক জিনিস, প্রথম আলোতে প্রকাশ হয় এক জিনিস। তো এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে। তো আমরা নেম অফ দ্য পাবলিশড জার্নাল, যে জার্নালটাতে এটা পাবলিশড হয়েছে, সেই জার্নালটা আমরা দেখব, যে এই জার্নালটার নাম লিখব। তারপর প্রবলেম স্টেটমেন্টটা লিখব, যে এই যে রিসার্চটা হয়েছে, এই রিসার্চটার প্রবলেমটা কি, এই প্রবলেমটা কি নিয়ে, সে কি প্রবলেম নিয়ে সে এটা রিসার্চ করেছে। প্রবলেম স্টেটমেন্টটা লেখার পরে আমরা এটা রিসার্চ অবজেক্টিভটা লিখব। এই রিসার্চ অবজেক্টিভটা আমরা দেখব একদম স্পেসিফিক অবজেক্টিভটা কি তার, বা মেইন অবজেক্টিভটা কি, মেইন পারপাসটা কি। এই রিসার্চটা যে করলো, গবেষণাটা যে করলো, গবেষণাটার পারপাসটা কি, থিসিসটা যে করলো, লিখলো, থিসিসটার পারপাসটা কি। এই পারপাসটা যখন ক্লিয়ার হবো, তখন আমাদের এই জিনিসটা মানে মেমোরিতে ঢুকে যাবে। এবং রিসার্চ কোশ্চেনিয়ার কি, এই রিসার্চ কোশ্চেনিয়ারটা যখন আমরা জানবো যে এই রিসার্চটা করতে গিয়ে সে এই ধরনের কোশ্চেনিয়ার ব্যবহার করেছে, তখন কিন্তু আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমরা আরও জানবো রিসার্চ ম্যাথোডোলজিটা কি। রিসার্চ ম্যাথোডোলজিটা যদি আমরা জানি, তাহলে কি 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 মেথড অ্যাপ্লাই করেছে সে, কতটা ডেটা নিয়েছে সে, কতটা কোন মেথড অ্যাপ্লাই করেছে, এই জিনিসগুলি আমাদের মেমোরিতে ঢুকে যাবে। এবং রিসার্চ ফ্রেমওয়ার্কটা কি ব্যবহার করেছে সে, এই রিসার্চ ফ্রেমওয়ার্কটা যখন জানবো, তখন আমাদের মেমোরিতে একদম ওই রিসার্চ সম্বন্ধে, ওই আর্টিকেল সম্বন্ধে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। এবং এই রিসার্চটা যে করলো, রিসার্চটার গ্যাপটা কি, এই রিসার্চটার গ্যাপটা আমরা জেনে যাব। রিসার্চের কি ফাইন্ডিংস আসছে, যখন এই রিসার্চটা করা হলো, এই রিসার্চের মেথোডোলজি অ্যাপ্লাই করে, কোশ্চেনিয়ার অ্যাপ্লাই করে, প্রবলেম স্টেটমেন্ট অ্যাপ্লাই করে, রিসার্চ ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাই করে, রিসার্চ গ্যাপ পাওয়ার পর রিসার্চ ফাইন্ডিংসটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রিসার্চ ফাইন্ডিংসটা। তারপর এই রিসার্চটা করতে গিয়ে কি কি রিসার্চ ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, এই রিসার্চ ভেরিয়েবলটা যখন আমরা জেনে যাব, এই রিসার্চ ভেরিয়েবলসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী ছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী ছিল, এই জিনিসগুলি যখন আমরা জেনে যাব, তখন কিন্তু এটা আমাদের কাছে
ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই রিসার্চটা সম্বন্ধে, এবং কন্ট্রোল ভেরিয়েবল কী ছিল। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে একদম খাতা কলমে দেখাই জিনিসটা, তাহলে আমরা আপনাদের বুঝতে পারবেন। যে দেখুন, এখানে কিন্তু আমি এটা একটা প্রিন্ট নিয়েছি, এবং এটা আমার ল্যাপটপে আছে। এই যে দেখুন, হ্যাঁ। তো এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। এই যে রিসার্চের আর্টিকেল নামটা কি, অথর্স নামটা কি, নেম অফ দ্য পাবলিশড জার্নাল কি, প্রবলেম স্টেটমেন্ট কি, রিসার্চ অবজেক্টিভ কি, রিসার্চ কোশ্চেনিয়ার কি। তারপরে আমরা এটার রিসার্চ ম্যাথোডোলজি, রিসার্চ ফ্রেমওয়ার্ক, রিসার্চ গ্যাপ, রিসার্চ ফাইন্ডিং, রিসার্চ ভেরিয়েবলস, এই অপশনগুলি যখন আমরা ক্লিয়ার পেয়ে যাব একটা আর্টিকেলে, কোশ্চেনিয়ার আইটেমস সি লাস্ট পার্ট অফ দ্য আর্টিকেল, সাধারণত কোশ্চেনিয়ারটা লাস্ট পার্টে থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এই জিনিসগুলি, কন্ট্রোল ভেরিয়েবল কি, হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু এই রিসার্চ আর্টিকেলের মধ্যে ক্লিয়ার থাকে। তো এরকমভাবে আপনারা যদি 50 থেকে 80টা আর্টিকেল পড়েন এবং এই ছকে ফেলেন, তখন ওই টপিক সম্বন্ধে, যে টপিকসটা নিয়ে আপনি রিসার্চ করতে চাচ্ছেন, ওই টপিক সম্বন্ধে কিন্তু পুরা জিনিসটা আপনার মাথায় ঢুকে যাবে। তো যে অনেকে আসে আমার কাছে সাজেশন নিতে, এটা কিন্তু আমি এইখান থেকে দেখি আপনাদেরকে দেখাইছি, হ্যাঁ। এই যে দেখুন, আমার ল্যাপটপে এটা আছে, আমি প্রিন্ট নিয়েছি, হ্যাঁ, এবং এটা আমি এখন আবার আপনাদের সামনে তুলে ধরছি। এটা এই জন্য যে আমার মাথায় যেন এটা পুরোপুরি ক্লিয়ার ঢুকে যায় যে আমি যে টপিক্সটা নিয়ে কাজ করছি, এই টপিক্সটা নিয়ে পুরা পৃথিবীর রিসার্চাররা কি ভাবছেন। আমার টপিক্সের নাম যেমন দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। এখন এই জায়গাটা নিয়ে যখন কাজ করছে একাডেমিশিয়ানরা এবং প্রফেশনালরা, যখন কাজ করছে, তখন এই আর্টিকেলটা দেখুন, আমি এখানে কিন্তু দেখুন, আমি প্রায় 65টা আর্টিকেল, এই যে দেখুন 65টা আর্টিকেল আমি কিন্তু ডাউনলোড করেছি। 65টা আর্টিকেল ডাউনলোড করে আমি প্রত্যেকটা জিনিসের এইভাবে ছক করে নিচ্ছি। ছক করে আমি এটাকে এই ছকে মেমোরাইজ করছি, যে এখান থেকে যখন এই 65টা আর্টিকেল আমার মাথায় ঢুকে যাবে, তাদের আর্টিকেল নামটা কি, তাদের অথর্সের নাম কি, জার্নালটা যে জার্নালে পাবলিশড হয়েছে জার্নালটার নাম কি, প্রবলেম স্টেটমেন্টগুলো কি, রিসার্চ অবজেক্টিভটা কি, রিসার্চ কোশ্চেনিয়ার কি, রিসার্চ ম্যাথোডোলজি কি অ্যাপ্লাই করেছে, কে কোনটা অ্যাপ্লাই করেছে, হুইচ ওয়ান ইজ বেস্ট ফর মি, রিসার্চ ফ্রেমওয়ার্কটা কি, রিসার্চ গ্যাপটা কি, রিসার্চ ফাইন্ডিংসটা কি, রিসার্চ ভেরিয়েবলসটা কি, কোশ্চেনিয়ারগুলো কি, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি কটা ইউজ করেছি, বা ওই আর্টিকেলে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করেছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 3, তবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 4, যেমন আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি ইউজ করেছি রিটার্ন অন অ্যাসেটস, কোম্পানি ক্যাপিটাল এডিকুইসি রেশিও, ব্যাংক সাইজ, নন পারফর্মিং লোন, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করেছি আমি প্রফিটেবিলিটি, এবং কন্ট্রোল ভেরিয়েবল ইউজ করেছি আমি দুইটা ভেরিয়েবল ইউজ করেছি, জিডিপি এবং ইনফ্লেশন। তো এবং এই জিনিসটা করে আমি যে অ্যাবস্ট্রাক্টটা লিখেছি, বিভিন্ন জার্নালে পাবলিশ করার জন্য প্রথমে অ্যাবস্ট্রাক্ট চাই, বা সেমিনারে পার্টিসিপেট করার জন্য প্রথমে অ্যাবস্ট্রাক্ট চাই, বা এক্সিকিউটিভ সামারি বলা হয়, যে এই পুরা থিসিসটা, এই পুরা রিসার্চটা এক্সিকিউটিভ সামারিটা আমাকে আগে পাঠান। অ্যাবস্ট্রাক্টটা যারা এক্সপিরিয়েন্সড, তারা অ্যাবস্ট্রাক্টটা পড়েই কিন্তু বুঝতে পারে যে এইটা কতটুকু অ্যাকসেপ্টেবল হবে। তো অ্যাবস্ট্রাক্ট আমি লিখেছি। ওই অ্যাবস্ট্রাক্টটাতে দেখুন আমি কীভাবে লিখেছি অ্যাবস্ট্রাক্টটা, সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। The impact of non-performing loans on profitability, an empirical study from the commercial banks of Bangladesh. Mohammad Kamaluddin, corresponding author, School of Business, Bangladesh Open University, Gazipur, 1705, Bangladesh. Email kamalischool2008@gmail.com. Mohammad Zohir Raihan, School of Business, Bangladesh Open University, Gazipur, 1705, Bangladesh. Email raihan_bo@yahoo.com. এই যে অ্যাবস্ট্রাক্টটা আমি লিখলাম, এখানে দেখুন অ্যাবস্ট্রাক্টের প্রথমে কি আসছে, অ্যাবস্ট্রাক্টের স্পেসিফিক পারপাসটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। স্পেসিফিক পারপাস
Specific purpose key. The specific purpose of this study will be to investigate the impact of non-performing loans (NPLs) on the profitability of commercial banks in Bangladesh. As NPLs continue to pose a major challenge to financial stability, this research will aim to provide empirical evidence to understand how such loans affect bank performance. This research will utilize panel data from 20 listed, non-listed, not listed private, public, and state-owned commercial banks covering the period 2001 to 2020 in order to empirically assess the relationship between NPLs and financial performance. A quantitative methodology will be applied employing panel data regression analysis using the ordinary least square techniques, OLS techniques. Secondary data will be collected from audited published annual reports of banks, Bangladesh Bank publications, DSE and CSE, and World Bank indicators. Profitability will be considered as the dependent variable and will be measured through return on assets. The independent variables shall include capital adequacy ratio, CAR, bank size, and NPL ratio, while GDP growth and inflation shall be incorporated as control variables to capture macroeconomic influences. The anticipated outcome of this study will be to offer policymakers, banking professionals, and stakeholders with valuable insights into how to efficiently manage credit risk and ensure sustainable profitability in Bangladesh commercial banking. আসছে কি কিওয়ার্ডস যে এই রিসার্চের কিওয়ার্ডস হলো নন পারফর্মিং লোনস এনপিএল, প্রফিটেবিলিটি, ক্যাপিটাল এডিকুইসি রেশিও, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকস, রিটার্ন অন অ্যাসেটস। এখন এইটা নিয়ম আছে এবং যে সেমিনারে আচ্ছা এই যে অ্যাবস্ট্রাক্টটা আমরা লিখলাম, এই অ্যাবস্ট্রাক্টটা লেখার কিন্তু একটা ছক আছে, নিয়ম আছে। এখানে প্রথমেই আপনার পারপাসটা উল্লেখ করতে হবে এবং এই পারপাসটা উল্লেখ করার পরেই আপনার যে ম্যাথোডোলজি অ্যাপ্লাই করেছেন এই ম্যাথোডোলজিগুলি অ্যাপ্লাই করতে হবে, অবজেক্টিভটা অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাবস্ট্রাক্টটা লিখতে গিয়ে আমাকে যে জার্নালে আমি থিসিসটা বা আর্টিকেলটা পাবলিশ করব সেই বা যে সেমিনারে আমি পার্টিসিপেট করব সেই সেমিনারের নিয়ম অনুযায়ী সেই অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে, এক্সিকিউটিভ সামারিটা লিখতে হবে। তো এই এক্সিকিউটিভ সামারিটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 200 বা 250 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। বেশিরভাগ মানে ইন্টারন্যাশনাল জার্নালগুলিতে 250 ওয়ার্ডের বেশি খুব কমই অ্যাবস্ট্রাক্ট লিখতে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। তো এই 250 ওয়ার্ডের মধ্যেই কিন্তু আপনার পুরা থিসিসের সামারিটা নিয়ে আসতে হবে। তো এবং একটা রিসার্চ পেপার কমপ্লিট করতে গেলে আপনার রিসার্চ একটা গাইডলাইন থাকে ওখানে কীভাবে আপনি রিসার্চ পেপারটা বা থিসিসটা কমপ্লিট করবেন। এখানে অ্যাবস্ট্রাক্টটা থাকবে 150 ওয়ার্ডের বা 200 ওয়ার্ডের বা 250 ওয়ার্ডের, ম্যাক্সিমাম 300 ওয়ার্ডের, কিওয়ার্ড অ্যাটলিস্ট 5। তারপরে ইন্ট্রোডাকশন থাকবে, একটা 1 পেজের একটা ইন্ট্রোডাকশন থাকবে, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমস, সেই প্রবলেমসটা স্টেটমেন্টটা আধা পেজ থেকে 1 পেজ থেকে 2 পেজের মধ্যে বা হাফ পেজের মধ্যে রাখতে হবে। এই রিসার্চ কোশ্চেনটা এখানে নিয়ে আসতে হবে, রিসার্চ অবজেক্টিভসটা নিয়ে আসতে হবে, একটা মেইন অবজেক্টিভ আনতে হবে যে অবজেক্টিভটা আপনার এই রিসার্চটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করবে এবং 3-4টা স্পেসিফিক বা আদার অবজেক্টিভ নিয়ে আসতে হবে। স্কোপ অফ দ্য স্টাডি, কীভাবে আপনি স্টাডিটা করলেন এটাকে ক্লিয়ার করতে হবে। সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি এখানে নিয়ে আসতে হবে, থিওরিটিক্যাল কন্ট্রিবিউশনটা নিয়ে আসতে হবে, ম্যাথোডোলজিক্যাল কন্ট্রিবিউশনটা নিয়ে আসতে হবে, প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশনটা নিয়ে আসতে হবে। এবং এই যে লিটারেচার রিভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন লিটারেচার রিভিউ নিয়ে একটা বই আছে, কিন্তু পুরা একটা বই, এটা আমি আপনাকে দেখাচ্ছি। লিটারেচার রিভিউটা নিয়ে আমি দেখাচ্ছি। এই যে লিটারেচার রিভিউ, যখন আপনারা লিটারেচার রিভিউ লিখতে চাচ্ছেন, এই যে লিটারেচার রিভিউ নিয়ে এই একটা বই, ফুল বই, এত চমৎকার, ডায়ানা রাইডলি, এটা সেকেন্ড এডিশন, স্টেপ বাই স্টেপ গাইড ফর স্টুডেন্টস লিটারেচার রিভিউ। যে লিটারেচার রিভিউটা কি, যে এই টপিক্সটা নিয়ে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি কে কী লিখেছেন, কীভাবে বুঝেছেন, এই জিনিসটা এখানে ডিফাইন করা লিটারেচার রিভিউতে।
এবং একদম ক্লিয়ারলি দেখেন এই বইটাতে চমৎকারভাবে বলেছেন যে হোয়াট ইজ লিটারেচার রিভিউ। হোয়াট ইজ লিটারেচার রিভিউ? When attempting a definition of this complex phenomenon, it is helpful to break it down into two parts. First, the finished product of the literature review, which appears in the final draft of the dissertation or thesis. And second, the process that is involved in conducting a review of the সম্মানিত সুধী, আজকে এই রিসার্চের মাইন্ড ম্যাপিং নিয়ে এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন, স্কিল বিল্ডার্স একাডেমির সাথে থাকুন, ইনশাল্লাহ আরও ভালো কিছু আসবে। ধন্যবাদ।